হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ ডে 3-তে লাস্ট সেশনে চলে আসছি। দেখতে দেখতে আমাদের সেশন শেষের দিকে অলমোস্ট। তো আজকে আমরা কথা বলছি সিস্টেমাইজেশন নিয়ে। অনেকগুলো টপিক এরই মধ্যে কভার করেছি, অ্যান্ড আমরা এখন টিম বিল্ডিং এর একটা দারুণ ফ্রেমওয়ার্ক দেব, যেটা আপনাদের আসলে খুব হেল্প করবে আপনাদের বিজনেস গোছানোর জন্য। নিড দ্য অনলি এমপ্লয়ি ইউ নিড ইজ আ প্রফিটেবল এমপ্লয়ি। আপনার ব্যবসার জন্য আপনার প্রফিটেবল এমপ্লয়ি লাগবে, আদারওয়াইজ লাভ নাই। মানে এমপ্লয়ি থেকে যদি আলটিমেট প্রফিট বের হয়ে না আসে, আপনার জন্য আসলে সেই বিজনেস থেকে ভালো কিছু আশা করা বোকামি। সো এবার আমরা যে ফ্রেমওয়ার্কটা দেখবো, এমপ্লয়ি মেট্রিক, এটার নাম দিয়েছি আমি এমপ্লয়ি পারফরমেন্স মেট্রিক বলতে পারেন। এখানে আপনারা দেখতেছেন যে 4 ধরনের টিম প্লেয়ারের কথা আমি উল্লেখ করেছি। একটা হচ্ছে এ প্লেয়ার, একটা বি প্লেয়ার, একটা সি প্লেয়ার, একটা ডি প্লেয়ার। তার মানে আপনার কোম্পানিতে যারা কাজ করে, আজকের পর থেকে এদের সবাইকে আপনি 4টা ভাগে ভাগ করে ফেলবেন, এ বি সি অ্যান্ড ডি। কেন করবেন? কারণ সবার জন্য একই রকমের প্ল্যান, সবার জন্য একই রকমের চিন্তা কাজ করে না। সো এই 4 ধরনের এমপ্লয়িকে 4টা ক্যাটাগরিতে ভাগ করে আপনি 4 ধরনের স্টেপ হাতে নেবেন। তো এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এ বি সি ডি বলতে আমরা কি বোঝাচ্ছি, এবং কোন এমপ্লয়ি আসলে কোন ক্যাটাগরিতে পড়ে। এখানে এ প্লেয়ার হচ্ছে, আপনারা দেখেন এখানে এক্স এক্সিসে আছে পারফরমেন্স, ওয়াই এক্সিসে আছে কালচার। তো এ প্লেয়ার কারা? এ প্লেয়ার হচ্ছে হাই পারফরমেন্স হাই কালচার। খেয়াল করে দেখেন, এ প্লেয়ার হচ্ছে তাদের পারফরমেন্স অনেক হাই, কালচার অনেক হাই। এর মানে কি? পারফরমেন্স হাই মানে হচ্ছে একজন এ প্লেয়ার বা এ টিম মেম্বার, সে ব্যক্তি যার পারফরমেন্স অনেক বেটার। সে তার স্কিল বা তার যে রোল, যেই পদে তাকে নিয়োগ দিয়েছেন, যেই কাজে তাকে নিয়োগ দিয়েছেন, ওই কাজে সে বেস্ট পারফর্মার। প্লাস কালচার, কালচার মানে কি? কালেকটিভ বিহেভিয়ার অ্যান্ড কালেকটিভ বিলিভ। তার মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্স এক্সিসে কালচার এবং ওয়াই এক্সিসে পারফরমেন্স দেওয়া আছে। আমরা 4 ধরনের টিম প্লেয়ার আমরা দেখতে পাই। একটা হচ্ছে এ প্লেয়ার, বি প্লেয়ার, সি প্লেয়ার অ্যান্ড ডি প্লেয়ার। তো এই 4 ধরনের প্লেয়ারের জন্য আমরা 4 ধরনের প্রস্তুতি নিয়ে আমাদের কার্যক্রম করব। তো এ প্লেয়ার কারা? এ প্লেয়ার হচ্ছে তাদের পারফরমেন্স হাই, কালচার হাই, অর্থাৎ তারা তাদের যে রোল ওই জায়গাতে স্কিল্ড এবং তারা গুড পারফরমেন্স করছে। বাট ইভেন তাদের কালচার, অর্থাৎ কালচার বলতে কি? কালেকটিভ বিহেভিয়ার, কালেকটিভ বিলিভ। একটা কোম্পানির ওভারঅল সেট পয়েন্টটা যেটা, তো কোম্পানির যে নিয়ম কানুন, রুলস রেগুলেশন, সবগুলো ব্যাপারে সে অনেক বেশি যত্নশীল। যার কারণে তাদেরকে আমরা এই প্লেয়ার বলতেছি। খুব ভালো কাজও করে, আবার কোম্পানির নিয়ম কানুন সবকিছু মেনেও চলে। তাদের জন্য আপনার করণীয় কি? তাদের জন্য আপনি করবেন লিভ দেম অ্যালোন, জাস্ট টেকেন গুড কেয়ার। তাদেরকে আপনি তাদের মতো কাজ করার সুযোগ দেন, জাস্ট তাকে কেয়ারটা করেন। তাকে আর অনেক কিছু বোঝানোর দরকার নাই, কারণ সে অলরেডি বেটার পারফর্ম করছে, তাকে আপনার দিতে হবে কেয়ার। এন্ড নাম্বার 2 যেটা বি প্লেয়ার, বি প্লেয়ার কারা? যাদের হাই কালচার অ্যান্ড লো পারফরমেন্স, দে ওয়ান্ট টু ডু গুড বাট ডোন্ট নো হাউ। হাই কালচার, লো পারফরমেন্স, তার মানে কোম্পানির নিয়ম কানুন, কোম্পানির যে কোনো কার্যক্রম অ্যাক্টিভিটির সব ক্ষেত্রে সে খুব আগায় দূরে চলে আসে, অন টাইম অফিসে আসে, ইভেন অনেক বেশি সময় অফিসে থাকে। আপনি যখন অফিস থেকে বের হন, আপনার অফিসের ব্যাগ টেনে দেয়, গাড়িতে উঠায় দেয় আপনাকে। তার মানে এই যত্ন বা কালচার বা কোম্পানির প্রতি তার বিলিভের জায়গায় এভরিথিং ইজ পারফেক্ট বা ওকে, কিন্তু তার পারফরমেন্স অনেক লো। এতই লো অর্থাৎ তার স্কিল নাই, সে যেই কাজ করা দরকার ওইটা করতেছে না। এখন আপনি তাকে ফায়ারও করতে পারেন না, বাট কেন? কারণ তার কালচার অনেক ভালো, তার বিহেভিয়ার, তার কার্যক্রম আপনার ভাল লাগে। এখন কিন্তু সে তার কাজের ব্যাপারে ঠনঠনাঠন, আর ওই ঠনঠনাঠন কিন্তু সে অন্যান্য কাজ বা কালচারের ব্যাপারে খুব যত্নশীল। সো দে ওয়ান্ট টু ডু গুড বাট ডোন্ট নো হাউ। আসলে এই লোকগুলো আন্তরিক কোম্পানির প্রতি, কিন্তু তারা জানে না হাউ, হাউ টু ডু দ্য টাস্ক, অর্থাৎ কিভাবে সে তার কাজটা করবে। তার স্কিলে অনেক ঘাটতি, যার কারণে আলটিমেটলি সে তার পারফরমেন্সটা করতে পারছে না। সি প্লেয়ার কারা? সি প্লেয়ার হচ্ছে হাই পারফরমেন্স লো কালচার। আবার সি প্লেয়ার হচ্ছে বি প্লেয়ারের সম্পূর্ণ উল্টা, অর্থাৎ তাদের পারফরমেন্স হাই, তারা স্কিলড এবং যেই কোনো কাজ দিলে সুন্দর করে ফেলে, কিন্তু কোম্পানির নিয়ম কানুন, সে অন টাইমে অফিসে আসবে না, ছুটি কাটাবে না বলে,
কোম্পানির কালচার, নিয়ম কানুন এগুলোর ব্যাপারে সে পরোয়া করে না। তার চিন্তা হলো আমি বেস্ট পারফর্ম করি, আমি ভালো কাজ করি, আমার টিম বন্ডিং দরকার নাই, কারোর সাথে সে মিশবে না সুন্দর করে, সে অফিসিয়াল একটা সুন্দর কালচার সে পছন্দ করে না, সে তার মতো থাকে, সে কাজ করে চলে যায়। সো এদের জন্য কি, দে নিড কোচিং উইথ কনসিকুয়েন্স, ফ্রেন্ডলি বাট ফার্মলি আজ দ্য সিনারিও, টেক অ্যাকশন টুগেদার। তাদের জন্য দরকার কোচিং, অর্থাৎ তাদেরকে পার্সোনাল আপনি নিয়ে বসেন, তাদের সাথে আপনি শেয়ার করেন আপনার পয়েন্ট অফ ভিউ, যে তুমি তো পারফরমেন্স ভালো করতেছো, কিন্তু দেখো তোমার এই নিয়ম কানুন, আমাদের কালচারগুলো যদি পরিপূর্ণভাবে প্রপারলি তুমি ফলো না করো, তাহলে তোমার দেখা দেখি তো বাকিদের মধ্যেও এটা ছড়ায় পড়বে। সো তুমি এটাকে একটু প্রপারলি ফলো করার চেষ্টা করো। তার মানে কোচিং, ওকে বোঝানোর জন্য পার্সোনালি আপনি একটু সময় দেন, কারণ ও পারফরমেন্স যেহেতু ভালো করে, ওকে নিয়মে আনাটা খুব বেশি কঠিন না। আপনার হয়তো একটা কাউন্সিলিং বা কোচিংটা কন্টিনিউয়াস দরকার ওর জন্য। অ্যান্ড ডি প্লেয়ার, ডি প্লেয়ার হচ্ছে লো পারফরমেন্স অ্যান্ড লো কালচার, দে নিড টু বি ফায়ার্ড বাই নাও। লো পারফরমেন্স তার মানে তাদের পারফরমেন্সে লো, সে তার কাজের ব্যাপারে ঠন, তার পারফরমেন্স তো লোই, সাথে সে কালচার নিয়ম কানুন ঠিক মতো মানে না। এখন সে আপনার খালাতো ভাই হোক আর চাচাতো ভাই হোক আর আপনার পরিচিত যে কেউ হোক, আপনার গ্রামের খুব কাছের মানুষ হোক, এই ধরনের মানুষ দে নিড টু বি ফায়ার্ড বাই নাও। এজন্য ওই ব্রেন ট্রেসির একটা কথা আমি সবসময় ফলো করি, যে ফায়ার ফাস্ট, হায়ার স্লো। দ্রুত ফায়ার করবা, স্লো হায়ার করবা, স্লোলি বুঝে শুনে কাকে আমি কোম্পানিতে নিব, এটার ক্ষেত্রে আপনি সময় নেন। কিন্তু ফায়ার করার ক্ষেত্রে আপনি একদম ইনস্ট্যান্ট, যারে দিয়ে আপনার কাজ হইতেছে না, এই মানুষকে আপনি ক্যারি করে লং রানে আপনি বিপদে পড়বেন। সো আই হোপ আমরা জিনিসটা ক্লিয়ার। সো এখন আমরা একটু দেখি স্টেপগুলো কি কি। ফায়ার অল দ্য ডি প্লেয়ার্স ফার্স্ট। ডি প্লেয়ার কারা? যাদের পারফরমেন্স লো, যাদের স্কিল লো এবং কালচার লো, তাদের দে শুড বি ফায়ার্ড বাই নাও। আপনি আগাছাগুলোকে কোম্পানি থেকে যদি ক্লিন করে দেন, তাহলে বাকি গাছগুলো আপনি পরিপুষ্ট হবেন, ওগুলো থেকে আপনি ভালো ফ্রুট পাবেন। ফায়ার অল দ্য ডি প্লেয়ার ফার্স্ট। এ প্লেয়ার উইল বি হ্যাপি উইথ দিস স্টেপ। এই স্টেপটা আপনি যখনই নিবেন, আপনার কোম্পানির ভালো পারফর্মার যারা, এ প্লেয়ার যারা, তারা তখন দেখবেন যে অনেক হ্যাপি হবে, তারা মজা পাবে যে না, আগাছা দূর হয়েছে, এবার কাজ করে মজা পাওয়া যাবে। তো দিস ইজ দ্য স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার টু, কনভারসেশন উইথ দ্য সি প্লেয়ার। এবার একটু দেখে আসি সি প্লেয়ার কারা। সি প্লেয়ার হচ্ছে হাই পারফরমেন্স লো কালচার। তার মানে তাদের পারফরমেন্স ঠিক আছে, তাদের সাথে কনভারসেশন করেন, তাদের সাথে বসেন, ডিনারে যান, যে দেখো তোমার পারফরমেন্সে আমি খুবই হ্যাপি, ভালো করছো তুমি, কিন্তু দেখো একটু সবার সাথে বন্ডিং রেখে মিলে এইভাবে কোম্পানির নিয়ম কানুনগুলো যদি একটু ফলো করো, তাহলে তুমি কিন্তু একজন এ প্লেয়ার হয়ে ওঠো। তো ওর সাথে কাউন্সিলিং করে ওই ওই আন্ডারস্ট্যান্ডিংটা ওর মধ্যে দিয়ে দেওয়া, যাতে ও কালচারটাকে ফলো করে। অ্যান্ড স্টেপ নাম্বার থ্রি, থার্ড স্টেপ, অ্যারেঞ্জ ট্রেনিং ফর বি প্লেয়ার। বি প্লেয়ার কারা? বি প্লেয়ার হচ্ছে যারা কোম্পানির কালচার ফলো করে, নিয়ম কানুন সবকিছুর ব্যাপারে ওকে, কোম্পানির প্রতি আস্থা বিশ্বাস, কোম্পানির ভ্যালুস প্রিন্সিপাল এগুলো খুব সুন্দর করে ধারণ করে, কিন্তু সমস্যা হচ্ছে তারা পারফর্ম ভালো করতে পারে না। এইখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে তাদের আসলে স্কিলে ঘাটতি। তাকে আপনার ট্রেন আপ করাইতে হবে। সে যদি কাস্টমার সার্ভিস হয়, তাহলে কাস্টমার সার্ভিস রিলেটেড বই পুস্তক পড়ানো, এই জাতীয় ট্রেনিং এ তাকে জয়েন করানো। সে যদি সেলসে হয়, তাহলে সেলস রিলেটেড তাকে ট্রেন আপ করা। সে যদি অপারেশনস হয়, অপারেশন রিলেটেড তাদেরকে স্কিল করা। তার মানে বি প্লেয়ারদেরকে আমরা আসলে স্কিলের দিকে মনোযোগ দিব। এখন প্রশ্ন হচ্ছে, এই স্কিল কি আজীবন সময় দিব আমরা? না, তাকে একটা টাইম লাইন দেন, যে তুমি কোম্পানির নিয়ম কানুন, কালচার, ভ্যালুস, প্রিন্সিপাল সবকিছুর দিক থেকে তুমি ওকে, বাট তুমি কিন্তু পারফর্ম করতে পারছো না। তো তোমাকে আমি 3 মাস সময় দিলাম, আপনার বুঝে, এমপ্লয়ি বা কোম্পানির পজিশন বুঝে 3 মাস, হাইয়েস্ট হইতে পারে 6 মাস। এই 6 মাসে তুমি স্কিলড হয়ে তোমার থেকে আমি এই পারফরমেন্সগুলো চাই। আর যদি না করতে পারো, তাহলে আমি তোমাকে সরি বলা ছাড়া অন্য কোনো ওয়ে থাকবে না। দিস ইজ দ্য আলটিমেট স্টেপ। তার মানে আমি ডি প্লেয়ারগুলোকে, আগাছাগুলোকে একদম ক্লিন করে ফেললাম। এরপরে যারা টপ পারফর্মার বাট কালচারটা ফলো করছে না, তাদেরকে আমি কোচিং এ নিয়ে আসলাম, আমার স্পেশাল একটা মেন্টরিং এ নিয়ে আসলাম অ্যাজ এ লিডার। ওই যে পিটার ড্রাকারের কথাটা খেয়াল করেন, যে ফ্রিকশন, কনফিউশন অ্যান্ড আন্ডার পারফরমেন্স অটোমেটিক্যালি হবে, এভরিথিং এলস রিকোয়ার্স লিডারশিপ। তার মানে বাকি পারফরমেন্স বের করার জন্য আপনি লিডার, আপনি একজন কোচ আপনার বিজনেসে, আপনার টিমের জন্য, তার থেকে আপনি বেস্টটা নিয়ে আসার জন্য চেষ্টা করবেন। এখন আপনি এই ক্যাটাগরাইজ যখন আপনি করে ফেলছেন, আলটিমেটলি আপনার জন্য খুব স্ট্রিমলাইন করাটা, সিস্টেমাইজ করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এন্ড দিস ইজ দ্য আলটিমেট প্রসেস টিমকে আপনি সুন্দর করে চালানোর জন্য। কোচিং স্টাইল লিডারশিপ, কোচিং ইকুয়ালস ক্লোনিং ইউরসেলফ। এই যে আমি ব্রেভ যে কোচিং নাম দিয়েছি,
ব্রেভ এটা কোচিং কেন? বিকজ ক্লোনিং ইউরসেলফ, মানে আমি আমার ক্লোনটা, আমার ব্রেইনটাকে আমি ট্রান্সফার করে আপনার ব্রেইনে দিয়ে দিচ্ছি, তখন আপনি আমার আমার মতো করে পারফর্ম করার জন্য রেডি হয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে আপনি যেটা করবেন, আপনার থটস, আপনার স্টাইলটা, আপনার স্কিলটা, প্যাটার্নটা আপনি চেষ্টা করবেন আপনার কোচিং স্টাইল লিডারশিপে ওদের মধ্যে ক্লোন করে দিতে, ওদের মধ্যে গতিটা সঞ্চার করে ছড়াই দিতে। অ্যান্ড কিপ ইউ টিম মেম্বার হ্যাপি, এভরি বিজনেস ইজ এ ভেহিকল টু সার্ভ দ্য পিপল। কারণ আপনার টিম মেম্বার হ্যাপি না হলে আপনি মনে রাখবেন আপনার কাস্টমারকে তারা হ্যাপি রাখতে পারবে না। টেক কেয়ার অফ ইউর এমপ্লয়িজ অ্যান্ড এমপ্লয়ি উইল টেক কেয়ার অফ ইউর কাস্টমার অ্যান্ড বিজনেস, বাট মোস্ট পিপল ফোকাস অন কাস্টমার্স অনলি। টেক কেয়ার অফ ইউর এমপ্লয়িজ অ্যান্ড এমপ্লয়ি উইল টেক কেয়ার অফ ইউর বিজনেস অ্যান্ড কাস্টমার। সো আপনি যদি ওদেরকে ঠিক মতো টেক কেয়ার না করেন, তাহলে ওরা কাস্টমারকে টেক কেয়ার করবে না। এটাই স্বাভাবিক, কারণ কাস্টমার সবার সাথে তো আপনি ডিল করবেন না। আপনি ফাউন্ডার, আপনি থাকবেন ইনোভেশন নিয়ে, ইমাজিনেশন নিয়ে, ভিশন, এগুলো নিয়ে, কিন্তু আপনার কাস্টমারের টাচ পয়েন্ট কারা? আপনার এমপ্লয়িরা। আর এমপ্লয়িরা আপনার টাচ পয়েন্ট, সো ওদেরকে কেয়ার করেন, ওরা কাস্টমারকে কেয়ার করবে। সো চমৎকার একটা মানে তখন আপনি দেখবেন আলটিমেটলি দেখবেন যে ওইখান থেকে আপনি সুন্দর রেসপন্স পাইতেছেন। 4 ways টু মেক দেম হ্যাপি। এখন এমপ্লয়িকে হ্যাপি করার জন্য 3টা কাজ কি করতে হবে? ফিনান্সিয়াল পাথ গ্রোথ, অর্থাৎ এমপ্লয়ি এখানে ইনক্রিমেন্টের ব্যবস্থা আছে কিনা, তার এখানে ফিনান্সিয়াল গ্রোথটা আপনি কি রকম একটা কম্পেনসেশন প্ল্যানের মধ্যে তাদের রাখতেছেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা এমপ্লয়ীদেরকে, অনেক ব্যবসায়ীদের আমি দেখেছি এমপ্লয়ীদের ঠকাইতে চায়, যে একটু কম দিতে পারলে, একটু কম বেতনের নিয়োগ দিতে পারলে, এগুলো নিয়ে কারাকারি করতে গেলে আপনি ঠকবেন। আসলে আপনি এমপ্লয়িকে জিতান, এমপ্লয়ি আপনার কাস্টমারকে জিতাবে, এবং দুই পক্ষ জিতলে আপনি অটোমেটিক্যালি জিততে শুরু করবেন। ওই যে আমার সেই জিতাও ফিলোসফি। তো ফিনান্সিয়াল গ্রোথ। নাম্বার 2, কেরিয়ার গ্রোথ। ইটস নট অনলি মানি, ইটস কোয়ালিটি অফ ইউর ওয়ার্ক, কোয়ালিটি অফ লার্নিং অ্যান্ড অ্যামাউন্ট অফ রেসপন্সিবিলিটিস। অর্থাৎ কেরিয়ার গ্রোথ, আপনার এখানে আসলে লার্নিং এর এনভায়রনমেন্ট আছে কিনা, আপনি ওই সুযোগ দেন কিনা, ট্রেন আপ করে তাদেরকে তৈরি করেন কিনা। অর্থাৎ এমনভাবে ট্রেন আপ করেন, এমনভাবে তৈরি করেন যাতে আপনার কম্পিটিটররা আপনার এই এমপ্লয়িকে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আবার তাদেরকে এমনভাবে টেক কেয়ার করেন যাতে পৃথিবীর সবাই মিলে টানাটানি করলেও সে আপনার কোম্পানি ছেড়ে যেতে না চায়। নাম্বার 3 যেটা, গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। যদিও এই কনসেপ্টটা আমাদের সারা বিশ্বব্যাপী অনেক পপুলার হয়ে গেছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কিন্তু এটা আসলে সম্পূর্ণ একটা ভুল থিওরি। আমরা মনে করি অফিসের কাজ করা মানে হলো ওয়ার্ক, আর বাসায় যে কাজ করতেছি এটা হচ্ছে লাইফ। কেন ভাই? আপনি দেখেন, খেয়াল করে, একটা মানুষ বা একটা এমপ্লয়ি বা একটা বিজনেসম্যান তার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো সে অফিসে বা তার ওয়ার্কিং প্লেসে কাটায়। তাহলে এইটাকে যদি সে লাইফ মনে না করে, তার লাইফ তো আধা হয়ে গেল, অর্ধেক লাইফ সে লিড করবে। কাজেই আপনি অফিসের কাজ করো লাইফ, বাসার কাজ করো লাইফ, বাসাকেও আপনার কাজ করতে হয়, অফিসেও করতে হয়। সেই দুইটা জিনিসকে অ্যালাইন করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাদেরকে এই ব্যালেন্সের জায়গাটা বুঝাবেন যে তুমি যে অফিসের সময় দিচ্ছ, অফিসে কাজ, অফিসের লোড, এটা কোনো খারাপ কিছু না। কাজের প্রতি ভালোবাসা তোমাকে ভালো রাখবে, হ্যাপি রাখবে। তো এই ভালোবাসাটা তৈরি করা। অ্যান্ড নাম্বার 4 যেটা, কিপ ইউর অফিস কালচার ক্লিন। কালচারটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এইটা যতক্ষণ না আপনি ক্লিন রাখতে পারবেন, ততক্ষণ ওই যে কি হবে, রানিং অন দ্য ট্রাস্ট, প্রত্যেকের মধ্যে ট্রাস্ট, রেসপেক্ট অ্যান্ড বন্ডিং। সো এই জিনিসটা তাদের মধ্যে বিল করা। ওই যে আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখলাম যে চায়নাতে কিছু প্রতিষ্ঠান এখন নিয়ম করেছে, আপনার যদি মন খারাপ থাকে, আপনি যদি হ্যাপি ফিল না করেন, আপনার হ্যাপি মুড না থাকলে আপনাকে আনপেইড লিভ নিতে হবে। এই যে এটা আমরা এখানে যেটা হ্যাপি একটা কালচার, হ্যাপি একটা এনভায়রনমেন্ট আমার অফিসে তৈরি করেছি। তার মানে আপনি অলওয়েজ হ্যাপি মুডে। আপনি একজন একটা কাজের চাপ, একজন একটা ভুল করছে, এই ভুলটাও ধরায় দেন হ্যাপি মুডে, মানে মুডটা যাতে নষ্ট না হয়। কারণ আলটিমেটলি যদি মোমেন্টাম বা মুড বা এনার্জির জায়গাটা নষ্ট হয়ে যায়, তাহলে আলটিমেটলি লক্ষ্য বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। লার্ন হাউ টু ফায়ার দ্য রং পিপল। 3 টাইপস অফ পিপল শুড বি ফায়ার্ড বাই নাও। 3 ধরনের পিপলকে আমরা ফায়ার করবো। এক হলো পিপল হু হ্যাভ ইন্টিগ্রিটি ইস্যু। অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। অনেকে বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমি বলি অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। এজন্য যারা লাইং করে, চিটিং, স্টিলিং, ম্যানিপুলেটিং করে, চুরি করে, কোম্পানির বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, ম্যানিপুলেট করে বিভিন্নভাবে, আপনি একটা প্ল্যান দিচ্ছেন, এই প্ল্যানটা আবার টিমের মধ্যে অন্যভাবে প্রেজেন্ট করে, ইন্টিগ্রেটি ইস্যু থাকলে তাদেরকে ফায়ার করা। হু আর কালচারালি আনফিট, অর্থাৎ ইগো, অ্যাঙ্গার, জেলাস, ব্লেমিং ইস্যু যাদের মধ্যে, কালচার নষ্ট করে দেয়। কারণ দেখেন, আপনার পুরো কোম্পানিতে ধরেন 10 জন মানুষ আছে, 10 জনের একটা কালেকটিভ বিহেভিয়ার আছে, এন্ড 10 জনের মধ্যে প্রত্যেকের মার্ক হচ্ছে, ধরেন অন এভারেজ প্রত্যেকে 8 করে মার্ক পাচ্ছে, অন 10 তার 8 পাচ্ছে। তা 8 করে
9 জন যদি 8 করে কাজ করে আর একজন যদি এক থাকে, তাহলে দেখেন তো বাকি কিন্তু 10 জনেরই ওভারঅল অ্যাভারেজটা কমে আসতেছে। এন্ড চেষ্টা করবেন সবাই যাতে একটু A+ গ্রেডে থাকে। সো কালচারে আনফিট, ইগো, জেলাসি, ও পদোন্নতি পাইলো আমি পাইলাম না, ও পুরস্কার পাইলো আমি পাইলাম না, ব্লেমিং, যে কোনো একটা কাজ না করতে পারলে নিজের দিকে রেসপন্সিবিলিটি না নিয়ে আমরা অন্যের দিকে দিয়ে দেয় যারা, এই ধরনের কালচার নষ্ট করা মানুষকে আমরা আসলে আমাদের কোম্পানিতে রাখলে আলটিমেটলি লং রানে আমরা একটা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যাবো। নাম্বার 3, হু হ্যাভ ক্যাপাবিলিটি মিসফিট, দে আর হার্ড ওয়ার্কিং বাট ল্যাক অফ স্কিল। ওই যে আমরা যেটা বলছিলাম যে কালচারালি সে ফিট বা পারফর্ম করতে পারছে না। সো এদেরকে ফায়ার হওয়ার আগে আমরা 1 মাস বা 2 মাস বা 3 মাস তাদেরকে একটা সময় দিতে পারি যে তোমার এই স্কিলগুলো ঘাটতির কারণে তুমি পারফর্ম করতে পারছো না, তোমাকে আমি স্কিলগুলো শেখার জন্য চলো আমিও কিছু ইনভেস্ট করি, তুমিও ইনভেস্ট করো, চলো এরকম ট্রেনিংটাতে জয়েন করো, এই বইটা পড়ো, বই পড়ে বা ট্রেনিং থেকে যা যা শিখছো এগুলো আমার সাথে একটু শেয়ার করো। অর্থাৎ ওর ক্যাপাবিলিটিটা একটু বাড়ানোর চেষ্টা করে। এরপরেও যদি দেখেন যে না, ট্রেনিং কিনে দিছেন, বই কিনে দিছেন, পড়ছে না, নিজেকে তৈরি করছে না, তার মানে লং রানে আর কাজ করবে না, ওকে ফায়ার করে দিতে হবে। সো উইল বি ফিউজড বাই পার্টনার। আমরা বিজনেস করতে গিয়ে এই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিমের ব্যাপারটা আমরা বুঝলাম। এবার পার্টনারশিপ আমরা যারা বিজনেস করছি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা ইনভেস্টর নিতে চাচ্ছেন, আমি পার্টনারশিপকে ডিসকারেজ করি। কারণ মেন্টালিটি অ্যাডজাস্টমেন্টটা অনেক বড় ব্যাপার। যদিও আমি অনেকগুলো বিজনেস পার্টনারশিপই করছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আহ, খুব বেশি প্রয়োজন না হলে আপনি পার্টনারশিপে না যান। এককভাবে করলে আপনি আপনার মতো প্ল্যান করে আপনার মতো সবকিছু করতে পারবেন। আপনি পার্টনার না নিয়ে প্রয়োজনে প্রজেক্ট বেসিস ইনভেস্টমেন্ট নেন, আপনার যদি ইনভেস্টমেন্ট দরকার হয়। প্লাস আপনার যদি মনে হয় এক্সপার্ট কাউকে দরকার, তাহলে তাকে এমপ্লয়ি হিসেবে নেন, নট এজ এ পার্টনার। ইউ নিড ওয়ান বস টু গ্রো ইউর বিজনেস, নট মেনি ডিসিশন মেকার। তারপর আপনারা যদি পার্টনারশিপে বিজনেসে থেকে থাকেন, তাহলে ওইখানে সিলেক্ট করে নেবেন যে ওয়ান বসকে, এখানে কার ডিসিশনটাকে এখানে একটু প্রায়োরিটি দেওয়া হবে, ওইখানে বসে জিনিসটা সিলেক্ট করবেন। এখন সবাই যদি বস হয়, সবাই মতামত দেয়, সবাই ডিসিশন দেয়, আলটিমেটলি দেখবেন কোম্পানির সিস্টেম বলতে আর কিছু থাকবে না। মানি ম্যানেজমেন্ট, এটা আমরা প্রথম ক্লাসেও কথা বলেছি, দ্বিতীয় ক্লাসে কিছুটা আবার আজকেও, কারণ এইটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আলটিমেটলি বিজনেসের পুরো খেলাটাই হচ্ছে মানি নিয়ে। ট্রু সাকসেস ইজ নট ডিটারমাইন্ড বাই হাউ মাচ মানি ইউ মেক, বাট হাউ ইউ ম্যানেজ দ্য মানি ইউ মেক। আপনি বিজনেস করে এই যে গ্রোথ চ্যালেঞ্জ করলেন, স্কিল শিখলেন, স্ট্র্যাটেজি শিখলেন, সিস্টেম শিখলেন, এগুলো শেখার পরেও আপনি দেখেন অনেক টাকা আর্ন করলেন। এবং আর্ন করার পরে আপনার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আর্ন করার টাকা কোথায় ব্যয় করবেন। সেই টাকা যদি প্রপারলি ভালো জায়গায় ইনভেস্ট না করতে পারেন, আলটিমেটলি কি হইলো, আপনি এত টাকা আর্ন করে এক সময় দেখবেন যে টাকার কোনো হদিশ খুঁজে পাচ্ছেন না। সো অ্যাকুরেসি অফ অল রেকর্ডিংস বা ট্রানজেকশনগুলো প্রপারলি রেকর্ড করা, ইউ নিড এ প্রপার ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি রিপোর্টিং সিস্টেম। প্রতিদিন যাতে আপনার অ্যাকাউন্ট সিস্টেমটা আপগ্রেড করা থাকে, এবং অ্যাকাউন্টিং এর এখন অনেক সফটওয়্যারও চলে আসছে, ইভেন অনেকে এক্সেলের মধ্যে করে, এই জিনিসটা একটু আপগ্রেড করে ফেলবেন। লিগেল ইস্যুস, এটা নিয়ে একটু আগে কথা বলেছি। ওয়েন ইউ ওবে দ্য ল, ইউ প্রিভেন্ট আননেসেসারি গভর্নমেন্ট অ্যাটেনশন অ্যান্ড অবজারভেশন। সো আপনি এই লটাকে অবেই করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি কাগজপত্র নাই, ব্যবসা করতেছেন, বড় করলেন, হঠাৎ করে গভর্নমেন্ট এসে আপনার পুরো ব্যবসা অফিস সিজ করে কাগজপত্র নিয়ে গেল, ব্যবসা অফ করে দিল, এটা যাতে না হয়। সো লিগেল যে ইস্যুগুলো, আপনি একটা লিগেল ফার্ম বা এরকম সার্ভিস দ্বারা দেয় তাদের সাথে কানেক্ট থেকে আপনার ট্যাক্সের ফাইল আপডেট করা, ভ্যাটের কাগজ আপডেট করা, জয়েন্ট স্টকের রিটার্নগুলো দেওয়া প্রতি বছরেই যে আমাদের এখন নতুন বছর চলে আসছে কিন্তু, তো অনেকেই আমি জানি এখনো আপনাদের ট্রেড লাইসেন্স আপডেট করেননি। তো না করলে, এটা অন টাইম না করলে এটার জন্য কিন্তু জরিমানা দিতে হয়। সো ভালো একজন ট্যাক্স লয়ারের অধীনে করবেন। আপনি ভুল করে গেলেন, যেমন অনেকেই ভুল করে ভ্যাটের কাগজ করে রাখে। তো ভ্যাটের কাগজ করা মানে কিন্তু আপনাকে প্রতি মাসে রিটার্ন জমা দিতে হবে। প্রতি মাসের 15 তারিখের মধ্যে আপনি রিটার্ন জমা কাগজ করে রাখছেন, 1 বছরও রিটার্ন জমা দেন, এই যে জমা দিলেন না, জিরো রিটার্ন দেন, কোনো সমস্যা নেই, কিন্তু রিটার্নটা সাবমিট করতে হবে। সাবমিট না করলে হঠাৎ করে 1 বছর পর দেখা গেলো ভ্যাটের লোকজন আপনার অফিসে আসে, আপনার বলবে যে আপনি 1 বছর ধরে কাগজ করছেন, ভ্যাট দেন না কেন, আপনার ডকুমেন্ট দেন, এটা দেন, একটা জরিমানা করে বসে থাকবে। এবং অটোমেটিক্যালি আপনি যদি যখনই ভ্যাট দিতে যাবেন, আপনার এই যে যে 12 মাস ভ্যাট দেন, 1,20,000 টাকা পার মান্থ, 10,000 টাকা করে কিন্তু আপনার চার্জ হয়ে বসে থাকবে। সো খেয়াল রাখবেন ভ্যাটের কাগজ আপনার ব্যবসা এখনই দরকার আছে কিনা, দরকার না হলে কিছুদিন পরে নেন, বা করে থাকলে এটা রিটার্নটা প্রতিনিয়ত দেওয়া হচ্ছে কিনা। এই জায়গাগুলোতে আপনি সুন্দর একটা ফার্মের সাথে কানেক্ট হয়ে মানে প্রপারলি জিনিসগুলোকে ম্যানেজ করবেন। তো আমরা মোটামুটি অনেক কিছু আমরা গত 2-3 দিনে, মোটামুটি তো 3 দিন হয়ে গেল আজকে পর্যন্ত, অনেক কিছু আমরা জানলাম, শিখলাম। কিন্তু এখন এই জানা জিনিসগুলো আমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করা, অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। এখন এই অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমরা অনেক সময়
ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে যাই, অনেক ভুল করে ফেলি, কোনটা করব কোনটা না করব, এই জায়গায় আমাদের প্রবলেম হয়। এটা কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান আপনার হয় না, এটা কিন্তু দ্য গ্রেটেস্ট পারফর্মার সারা ওয়ার্ল্ডের, দ্য গ্রেটেস্ট পারফর্মার ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান থিং ইজ কমন, দে হ্যাভ আ কোচ। সব গ্রেটেস্ট পারফরমার সারা পৃথিবীর, একদম সেটা বিজনেসে হোক, সেটা স্পোর্টসে হোক, সেটা সিঙ্গিং এ হোক, সেটা অভিনয়ে হোক, দেখবেন যে প্রত্যেকটা সেক্টরে যারা গ্রেটেস্ট পারফর্ম করে, বেস্ট পারফর্ম করে, তাদের কিন্তু একজন কোচ বা মেন্টর থাকে সবার, ইচ এন্ড এভরি ওয়ান। ইভেন আমিও যতটুকু পারফরমেন্স করছি, আমারও কিন্তু কোচ বা মেন্টর আমাদেরকে গাইড করে, বিধে আমি কিন্তু আমার বিজনেসে বা আমার লাইফে এরকম পারফরমেন্স করতে মানে করা সম্ভব হচ্ছে। কোচ প্রোভাইড পার্সপেক্টিভ। কোচ আপনার চিন্তার লেয়ারটাকে বড় করে দেয়। যেমন এই যে আপনারা গতকালও কয়েকজন বলতেছিলেন যে এই ক্লাসটা না করলে আমি এত বড় করে চিন্তা করা, এখন ভাবতেছি যে না আমি বিগ ড্রাইভ দিতে পারি, আমার পক্ষে 10 লাখ টাকা ইনকাম করা। তাহলে অ্যাজ এ কোচ বা এজ এ মোমেন্টর, আপনারা প্রথম দিন বলেছিলেন যে কোচ হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, তাহলে আমি কি করতেছি, আপনার পার্সপেক্টিভটাকে বড় করা নিয়ে কাজ করতেছি। সো কোচ কি করে, আপনার চিন্তা, আপনি সর্বোচ্চ যা ভাবতেছেন, আপনি ভাবতেছেন এটাই আমি, এর বাইরে মনে হয় আমার সম্ভব না, কিন্তু একটা কোচের কাছে আপনি যখন যাবেন, তার গাইডেন্সে থাকবেন, দেখবেন আপনি অন্যভাবে পারফর্ম করতে পারছেন, আরো বড় কিছু আপনি চিন্তা করতে পারছেন। সো আপনি যদি নিজেকে গ্রেটেস্ট পারফর্মার বানাতে চান, তাহলে ওয়ান থিং কমন, যেহেতু সারা ওয়ার্ল্ডেই, আপনারও কিন্তু ঠিক এরকম একজন কোচ বা মেন্টর লাগবে। কেন লাগবে? বিকজ বিজনেস ইজ দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট কম্পিটিটিভ ইন্টেলেকচুয়াল স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। হোয়ার ইজ ইউর কোচ? এত কম্পিটিটিভ একটা স্পোর্টসে আপনি খেলতে নামছেন, হোয়ার ইজ ইউর কোচ? হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্য উইন? মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়, রোনালদোর মতো বিশ্বসেরা খেলোয়াড়, তাদের কোচ তাদের থেকে, মাইকেল জর্ডানের মতো বিশ্বসেরা খেলোয়াড়, তার কোচ হয়তো মাইকেল জর্ডানের মতো খেলতে পারে না, কিন্তু কোচ জর্ডানকে পার্সপেক্টিভটা দিয়েছে যে তুমি এটা এইভাবে ট্রাই করো, বারবার প্র্যাকটিস করো, ওর থেকে বেটারটা বের করে নিয়ে আসছে। সেরকম একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমরা এখন আছি, যেখানে প্রতিনিয়ত প্রতিযোগিতা, কম্পিটিশন আছে, ইউ ভার্সেস ইউ আছে, ইউ ভার্সেস সারাউন্ডিংস আছে। এই পুরা যুদ্ধটা আপনি কি একা করবেন? এবং একা করে হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্য উইন? একা করে কেমনে যুদ্ধটা জয়ী হওয়া আশা করেন? And আমার কথা যদি বলেন, আই হ্যাভ আ মাল্টিপুল কোচ, আমি নিজেও যদি একজন কোচ ইট সেলফ, আমারও কিন্তু কোচ আছে। আজকে সারা ওয়ার্ল্ডের টপ মোটিভেশনাল স্পিকার, আপনি যদি টনি রবিন্সের কথা বলেন, তারও কোচ ছিল জিম রন। ড্যারেন হার্ডির কথা বলেন, তারও কোচ ছিল জিম রন। আবার জিম রনেরও কোচ ছিল মিস্টার শফ। তার মানে আমরা যাদেরকে পারফর্ম করতে দেখি ফ্রন্ট এন্ডে, এই ব্যাক এন্ডের পারফরমেন্স আসলে হেল্প করে তাদের কোচ এন্ড মেন্টররা। আই হ্যাভ মাল্টিপল কোচ, হ্যাপিনেস কোচ, ব্রেইন কোচ, বিজনেস কোচ অ্যান্ড প্রোডাক্টিভিটি কোচ। মোস্ট ডেঞ্জারাস 3 ওয়ার্ডস অন্টারপ্রিনারদের ডিকশনারিতে, তিনটা, বা মানুষের ডিকশনারিতে তিনটা ডেঞ্জারাস ওয়ার্ডের নাম হচ্ছে আই নো ইট। এই যে দেখেন 99 টাকার কোর্স, বিজনেসের কোর্স, এগুলা যখন আমরা মার্কেটিং করি, আপনারা শুনলে অবাক হবেন, আমি যখন প্রথম বিজনেস ব্লুপ্রিন্ট বই, এই যে দেখতে পাচ্ছেন, যেটা আমার প্রথম বেস্টসেলার বই, এবং এই বইটা নিয়ে আমি মার্কেটিং শুরু করি বা পোস্ট দেওয়া, মানুষ ইচ্ছা মতো গালিগালাজ করছে আমার, আরে কয়দিন ধরে ব্যবসা করেন, কয় কোটি টাকার ব্যবসা দাঁড় করাইছেন, কি করছেন, আপনি বই লিখে ফেললেন, বই পড়ে কি ব্যবসা হয় নাকি? এরা কারা? এদের মেন্টালিটি হচ্ছে আই নো ইট, আমি এগুলো সব জানি, আমার জানার কিচ্ছু নাই নতুন। কিন্তু আপনারা নিজেরা একটু ঠান্ডা মাথায় বিবেচনা করেন, আপনি যদি এই কোর্সটা গত 3 দিন যে করলেন, এটা না করতেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো আপনার জানা বিশ্বটা কতটা গ্যাপ থেকে যাইতো, এবং এই 3 দিনে কতটা ঋদ্ধ, কতটা সমৃদ্ধ, কতগুলো স্কিল, কতগুলা স্ট্র্যাটেজি, কতগুলো সিস্টেম আপনার মাথায় ঢুকছে, যেগুলো আপনি এখন দেখতেছেন অনেক কিছু করার আছে, অনেকভাবে ভাবার আছে, আপনি হয়তো একটা ওয়েতেই ভাবছিলেন। তো আই নো ইট, এইটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলাটা খুবই ইম্পর্টেন্ট। এজন্য ওই যে সক্রেটিস নো দাই সেলফ বলছে না, এবং সক্রেটিস এবং কনফিউশিয়াস দুইজনই একটা কথা কমনলি বলছেন, যে ওয়ান থিং আই নো নাথিং। আমরা একটা জিনিস জানি, যে আমরা কিচ্ছু জানি না। যখন ব্রেইনটাকে এরকম ফাঁকা রাখবেন, তখন দেখবেন অলওয়েজ আপনি নতুন লার্নিং নিতে পারবেন, অ্যাডভান্স লেভেলে নিজেকে নিতে পারবেন। দ্য মোস্ট ডেঞ্জারাস 4 ওয়ার্ড ফর এন্টারপ্রেনিউর, সেটা কি? মাই বিজনেস ইজ ডিফারেন্ট। অনেকেই বলে যে আমার বিজনেস তো কোচ কাঞ্চন কি ন্যাচারাল দাঁড় করাইছে, এটা তো অনলাইন, আমার বিজনেস তো ফিজিক্যাল। মাই বিজনেস ইজ ডিফারেন্ট, বাই অল বিজনেস ইজ সেম, হার্ট টু হার্ট, হিউম্যান টু হিউম্যান। ব্রেইনের খেলা, অল বিজনেস ইজ ব্রেইনের খেলা। এখন পণ্যের খেলা বিজনেস না। আপনি যদি পণ্যের খেলা মনে করেন, তাহলে আপনি একটা রং কনসেপ্টে আছেন, আপনি গত শতাব্দীতে পড়ে আছেন।
অল বিজনেস ইজ সেম, যেটা অনলাইন হোক ডিজিটাল হোক যেখানে হোক, খেলাটা মানুষ নিয়ে, কাস্টমার নিয়ে, টিম নিয়ে। তো মানুষ নিয়ে খেলা মানে মানুষের ব্রেইন নিয়ে খেলা। এটা যদি আপনি বুঝতে পারেন, যে কোনো ব্যবসা আপনার কোচিং নিয়ে দাঁড় করানো সম্ভব। তাহলে বেস্ট ওয়ার্ড কি? বেস্ট টু ওয়ার্ডস অফ মাই ডিকশনারি, টিচ মি। আমি এটা পারি না, মার্কেটিং আমি পারি না ভাই, আপনার থেকে আমি শিখতে পারি। আমি কন্টেন্ট মেকিং পারি না ভাই, আপনার থেকে আমি শিখতে চাই। আমি ব্রেন সাইজ বুঝি না ভাই, আপনার থেকে শিখতে পারি, টিচ মি। এখানে স্টিভ জবস একটা খুব পাওয়ারফুল কথা বলেছেন, যে সাকসেসফুল অ্যান্ড ফেইলিওর পিপলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যর জায়গা হচ্ছে সাকসেসফুল পিপল অলওয়েজ আস্ক ফর হেল্প। সাকসেসফুল পিপল কখনো চিন্তা করে না, ও আমি এর কাছে হেল্প চাইতে চাম, আমি তো ছোট হয়ে যাবো, উনি যদি হেল্প না করে উনি কি মনে করবে। ফেইলিওর পিপলরা সবসময় এটা মনে করে। আর সাকসেসফুল পিপল চিন্তা করে যে না, আমার এটা দরকার, আমি এটা পারি না, কে পারে আমি তার কাছে যাই। কার কাছে গিয়ে আমি সলিউশন, আমি দরকার হয় 50 জন, 30 জন, 100 জনের কাছে যাব, যে আমার যার থেকে আমি সাহায্যটা নিতে পারি। টিচ মি, দিস ইজ দ্য বেস্ট ওয়ার্ড অফ মাই ডিকশনারি। কিপ সার্চিং, হু ক্যান টিচ ইউ। সার্চ করেন, আপনি যে খোঁজে সে খুঁজে পায়। আপনি সার্চ করেন যে আমার প্রবলেমের জন্য সলিউশন কে দিতে পারবে, খুঁজে বের করেন। সারা পৃথিবীতে বহু মানুষ আছে, আপনার এই প্রবলেম সে তুরির মতো এক এক নিমিষে সে এটা সলভ করে দিবে। কিন্তু এটা আপনার জন্য বিশাল প্রবলেম। যেটা আপনার জন্য বিশাল প্রবলেম, মনে রাখবেন ওইটা আমার জন্য হয়তো কোনো প্রবলেমই না। আবার যেটা আমার জন্য প্রবলেম, ওইটা হয়তো আমার কোচের জন্য কোনো প্রবলেমই না। উনি 2 লাইন কথা বলছে, আমার পুরো প্রবলেম সলভ হয়ে গেছে, যেটা নিয়ে আমি হয়তো 1 বছর ব্যাপী ভাবতেছিলাম। ওই যে রুবিক্স কিউবের মতো। হ্যাঁ, এই যে দেখেন, এটা আরো জটিল রুবিক্স কিউব। তো তার মানে লেয়ারটা চেঞ্জ। হোয়েন ইউ হ্যাভ দ্য রাইট হু, দে উইল হেল্প ইউ ফাইন্ড দ্য হোয়াই, হোয়াট অ্যান্ড হাউ। আপনি যদি রাইট পিপলটা খুঁজে পান, রাইট কোচ, রাইট মেন্টরটা খুঁজে পান, সে আপনাকে হেল্প করবে কেন এই কাজটা করবেন, কি করবেন এবং কিভাবে করবেন। এবং আপনার মাথার পেইন পুরোপুরি ফ্রি হয়ে যাবে। সিম্পল। ইউ নিড এ শেরপা টু স্কেল ইউর বিজনেস। দ্য সাকসেস অফ বিজনেস ইজ ক্লাইম্বিং লাইক আ হিমালয়া। তাহলে শেরপা কি করবে? হি উইল গাইড ইউ টুয়ার্ডস দ্য পিনাকল অফ দ্য বিজনেস সাকসেস। বিজনেস সাকসেস হচ্ছে ঠিক এরকম এভারেস্টের চূড়ায় ওঠার মতো। তাহলে এই এভারেস্টের চূড়ায় যে আপনি উঠতে চাচ্ছেন, আপনি একা একা উঠবেন। এভারেস্টের যারা আরোহী তারা কিন্তু একজন শেরপার হেল্প নেয়। সে ঠিক বিজনেসের এভারেস্টের সাকসেসের চূড়ায় আপনি উঠতে চাচ্ছেন, হোয়ার ইজ ইউর শেরপা? আপনার একজন শেরপা লাগবে, যে আপনাকে বলবে আপনি ভুল পথে পা দিতে গেলে, এই না এখানে পা দিলে তো তুমি গড়ায় নিচে পড়ে যাবা, এই এখন একটু অপেক্ষা করো, এখন তো খুব একটা হিমশীতল ঝড় হবে, তুমি এখন একটু অপেক্ষা করো, এখন ওনাদের এখানে আধা ঘন্টা আমাদেরকে এইখানেই থাকতে হবে, এই গুহার ভিতর একটু থাকতে হবে, এই জায়গায় একটু প্লেসে আমাদেরকে রিস্ক ফ্রি থাকার জন্য এখন স্টেপ, এই এখন দ্রুত হাঁটতে হবে সন্ধ্যার মধ্যে যাতে আমরা বেসমেন্টে পৌঁছাই। এই যে যে গাইডলাইন গুলো, ছোট ছোট ফাইন টিউনিং। আপনার কি মনে হয় যে স্কালোনি মেসির চেয়ে ভালো খেলোয়াড়? নো। কিন্তু স্কালোনি জানে যে মেসি কি করলে ভালো খেলবে। স্কালোনি জানে যে আর্জেন্টিনার এলোমেলো দলটাকে সুন্দর করে ফাইন টিউনিং করে দিচ্ছে, যার কারণে তারা বিশ্বসেরা হয়ে উঠছে, আনপ্যারালাল হয়ে উঠছে তারা। এই শেরপাটা আপনার ব্যবসায় কে আছে? এই কোচটা আপনার ব্যবসায় লাগবেই, যদি আপনি বিজনেস সাকসেসের সেই এভারেস্টের চূড়াটায় উঠতে চান। আর যদি উঠতে না চান তাহলে অন্য কথা, যে আমি হিমালয়ের পাদদেশেই থাকবো, আমি ছোট করেই করব, ছোট, দ্যাটস এনাফ। আপনি যদি বিগার ওয়েতে চিন্তা করেন তাহলে আপনার এই শেরপা কিন্তু লাগবে। এই শেরপা, এই কোচিং বা এই পুরো জিনিসটার জন্য আমি একটা আলটিমেট সলিউশন দাঁড় করিয়েছি। আমার 17 বছরের পুরো ব্যবসায়িক প্র্যাকটিক্যাল জার্নির অভিজ্ঞতা, 12টা ব্যবসায় লস করা, আবার 20টা ব্যবসা দাঁড় করানো, এরকম 32টা ব্যবসার ফুল পুরো এক্সপিরিয়েন্সটা দিয়ে আমি এই কোর্সটাকে, এই কোচিংটাকে আমি রেডি করেছি, যেটার নাম দিয়েছি ব্রেভ, boldly reaching for abundance and vision for excellence, মোস্ট এক্সক্লুসিভ, প্রিমিয়াম অ্যান্ড হাই ভ্যালু বিজনেস কোচিং প্রোগ্রাম ইন বাংলাদেশ। এটা বাংলাদেশের একমাত্র একমাত্র হাই ভ্যালু, মোস্ট পাওয়ারফুল বিজনেস কোচিং প্রোগ্রাম। এবং এটার শত শত সাকসেস এক্সাম্পল আপনারা শুনলে অবাক হবেন। এই যে বিরতির সময় আমি যখন ডিনার করছিলাম, তখন আমাদের একজন ব্যাচ 2 এর একজন ব্রেভ মেম্বার আসছে আমার সাথে দেখা করার জন্য। হুট করে, আপনি কোত্থেকে? বললো স্যার আমি একটা খুশির খবর দেখি, যে খুব মানে চেহারা চকচক চকচক ঝকঝক করতেছে।
তা আমি বললাম কি হয়েছে, বললো স্যার আমি আমাদের তো জানেন যে ওয়ান ডে 1 মিলিয়ন একটা টার্গেটের কথা একটু আগে বলেছি। তো ও যখন আমাদের গ্র্যাজুয়েশন সেরিমনি যেদিন ছিল ব্যাচ 2 এর আমাদের, আমি যখন ওকে উত্তরীয় পড়ায় দিচ্ছি এবং আমাদের ইয়া দিচ্ছি, সার্টিফিকেট তুলে দিচ্ছি, তখন বললো স্যার আমি ওয়ান ডে 1 মিলিয়ন কমপ্লিট করেছি। তবে আপনার কাছ থেকে সার্টিফিকেট নেওয়াকালীন আমি প্রতিজ্ঞা করতেছি এই রেকর্ড আমি অন্তত আরো 2বার ভাঙবো। মজার ব্যাপার হচ্ছে ওই রেকর্ড ভেঙে সে আজকে আসছে। আজকে সে 26 লক্ষ টাকা নিট প্রফিট করেছে, 26 লাখ টাকা। এই 26 লক্ষ টাকা প্রফিট করে আমার সাথে ওই দেখা করতে আসছে, গুরুর দোয়া নেওয়া যেটাকে বলে আর কি। তার মানে চিন্তা করে দেখেন, অথচ এখানে আসার আগে তার বিজনেস ছিল পুরাপুরি স্ট্রাগলিং, চিন্তাই করতে পারছিল না যে এইভাবে এত বড় কিছু করা সম্ভব। মানে এত খুশি, এই যে এটা আমার এজ এ কোচ এজ এ মেন্টর, বিশ্বাস করেন এটা শত কোটি টাকা হাজার কোটি টাকা দিয়ে এরকম তৃপ্তি দেওয়া সম্ভব না যে মানুষের, এই যে এইভাবে যখন মানুষের লাইফগুলো, এখন আমি কি ম্যাজিশিয়ান, আমি কি জাদুর কাঠিন বলে করে ফেলি? নো, আমি এই সিস্টেম বা এই প্রসেসগুলো, এই স্কিল অ্যান্ড স্ট্র্যাটেজিগুলো শিখাই ব্রেইভে, যেটা আমার এই কোডটা ক্র্যাক করতে আমার 13 বছর লাগছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। মানে এই জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এসে আমি কোটি কোটি টাকা, আমি লাস্ট একটা কোর্সে এনরোল করলাম, সেই কোর্সটা, এবং আপনাদের এই এই ক্লাসে উনি আছেন, ওনার মাধ্যমে পেমেন্ট করেছি, যেটার ভ্যালু হচ্ছে 1,40,00,000 টাকা, 1,09,000 ডলার। ক্যান ইউ ইমাজিন? কেন করলাম? বিকজ আমি জানি আমাকে অ্যাডভান্স লেভেলের, এবং এইগুলোর কারণে আমি যে একজন বিলিয়নিয়ারের একটা ট্রেনিং একাডেমি আছে, ওই ইম্প্যাক্ট থিওরি, ওইটারও কিন্তু আমি একজন ট্রেনার হিসেবে নিয়োগ পেয়েছি। ইভেন আপনারা শুনলে অবাক হবেন, আপনার ড্যান লকের নাম সবাই জানেন, যে ওনার একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম আছে যেটার নাম হচ্ছে ড্রাগন এক্স ক্যাপিটাল। আমার স্কিল আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আনবিলিভেবল, বিশ্বাস করেন। আমি নিজেও মানে মাঝে মাঝে চিন্তা করতে পারিনি যে এই সব কি করতেছে, স্বপ্নের মতো ম্যাজিক্যাল, যেখানে ট্র্যাজিক লাইফেও আমি কল্পনা করতে পারিনি এত ট্র্যাজেডি কেন হচ্ছে, আর এখন এত কিছু শিখে ফেলছি অটোমেটিক্যালি ম্যাজিক। আমি ওদের যে ড্রাগন এক্স ক্যাপিটালের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার, যেটার মাধ্যমে আমরা সারা পৃথিবীর 150 স্টার্ট আপকে আমি মেন্টরিং করব। মানে চিন্তা করে দেখেন কত মানে তৃপ্তির একটা জায়গা, যে বাংলাদেশে বসে আমি ইন্টারন্যাশনালি, এবং আমি এই যে আগামী সেপ্টেম্বরে ওদের ওইখানে 2টা অ্যাওয়ার্ড পেয়েছি আমি, যে অ্যাওয়ার্ডের জন্য আমি কানাডাতে, ওরা এই যে গতকালে আমাকে ইনভিটেশন পাঠাইলো, ওই অ্যাওয়ার্ডের জন্য অ্যাওয়ার্ড সেরিমনিতে আমি অংশগ্রহণ করবো কানাডার ভ্যানকুভারে। এই এই যে অস্বাভাবিক, আমি গ্রাম থেকে উঠে আসা, আবারও বলতেছি খুবই খুবই সাধারণ নর্মাল একজন অর্ডিনারি মানুষ ভাই, আপনাদের মতো এক্সট্রা অর্ডিনারি কেউ না। বিকজ অফ মাই স্কিল, বিকজ অফ মাই ব্রেন সায়েন্সের নলেজ, আমার এত কিছু হইতেছে আনবিলিভেবল। এবং এই যে যে আমার লার্নিং, এই যে যে রিফাইন ওয়েতে বাংলাদেশের জন্য, যেহেতু আমি নিজে ব্যবসা করে, আমি কিন্তু মানে গতানুগতিক ট্রেনার না, আমি ব্যবসায়ী, এন্টারপ্রেনিওর, এবং আমি আমার ব্যবসাগুলো দাঁড় করিয়ে যেটা শিখেছি এবং লার্নিং থেকে ওয়ার্ল্ড ওয়াইড, এই লার্নিংটাকে আমি ব্লেন্ডেড করে ব্রেইভে দিচ্ছি। এক কথায় যদি ব্রেইভকে আপনি ডিফাইন করতে বলেন, তাহলে ব্রেইভ বলবো আমি আমাকে ক্লোন করে আমার ব্রেইনের স্কিলগুলো জাস্ট কপি করে আপনার ব্রেইনে পেস্ট করব। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।